নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কুম্ভ রাশি জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, দীর্ঘ 11 মাস পর কুম্ভ রাশির জাতক জাতিকারা ফেলতে চলেছেন স্বস্তির নিঃশ্বাস। আর এই স্বস্তিটা এনে দিচ্ছেন আপনাকে সেনাপতি মঙ্গল। এবং এই সেনাপতি মঙ্গল হচ্ছেন আপনার 10ম ঘরের অধিপতি, অর্থাৎ আপনার যে কর্মজীবন, আপনার যে কেরিয়ার, সেই সমস্ত ক্ষেত্রের কারক। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন গত 10-11 মাস ধরে এমন কিছু পরিস্থিতি আপনার জন্য তৈরি হয়েছে যেটা একদমই হওয়া উচিত ছিল না। আরও ভালো ফলাফল আসতে পারত, বিশেষ করে মঙ্গলের ফলাফল, কিন্তু তা আসেনি। কিন্তু গত 13ই সেপ্টেম্বর থেকে মঙ্গলের যে অবস্থান, তার ফলে এমন ইতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে যার ফলে কিন্তু অনেক স্বস্তি মিলবে, অনেক ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখা যায়। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা যখন আপনার জন্য কোনো প্রতিবেদন তৈরি করি তখন অনেক সময় হয় কি সেটা সময় মতো আপনার কাছে পৌঁছয় না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে যে ঘন্টা আইকনটা আছে সেটাতে অল করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমরা কোনো প্রতিবেদন আপনার জন্য দেবো সেটি সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে ফিরে যায়। দেখুন, যখন আপনার মঙ্গলের তরফ থেকে শুভ প্রভাব পাওয়ার কথা ছিল, তখনই সেই প্রভাবগুলি থেকে আপনি অনেকাংশে বঞ্চিত হয়েছেন। বেশিরভাগ জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু এটা দেখা গেছে। কিন্তু কেন এমন হলো, অবশ্যই প্রশ্ন থেকেই গেছে। সবই তো ঠিকঠাক ছিল, কিন্তু তাও কেন এমনটা হলো? এই সেই মঙ্গল যাকে রুদ্রের অংশ বা রুদ্রাংশ বলা হয়, কারণ ভগবান শিবের যে রুদ্র অবতার, তার যে কপালের ঘাম, সেই ঘাম যখন মাটিতে পড়ে তখনই এই মঙ্গলের উদ্ভব হয়। আর সেই জন্যই মঙ্গলকে ভূমিপুত্রও বলা হয়। অগ্নিতত্ত্বের একটি গ্রহ, যেহেতু তিনি ভগবান শিবের রুদ্র অবতারের অংশ, তাই তার মধ্যে কিন্তু বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। তবে এই মঙ্গলের জন্ম নিয়ে একটা বিশেষ উদ্দেশ্যও ছিল, তবে আমাদের এই পর্বে আমরা সেটি আলোচনা করছি না, অন্য কোনো একটি পর্বে সে নিয়ে কথা হবে। তবে সবে মিলে যদি দেখা যায়, মঙ্গল অর্থে কিন্তু পরাক্রম, শক্তি, আপনার মধ্যে যে সাহস, সেই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে। দেখুন, গত 20 অক্টোবর 2025 সালের সেই দিন ছিল যখন মঙ্গল আপনার 6ষ্ঠ ঘরে গোচর করছিলেন। আর 6ষ্ঠ ঘরে মঙ্গল যাওয়া মানে অনেক শুভ প্রভাব আসতে দেখা যায়। যখন এই মঙ্গল আপনার 6ষ্ঠ ঘরে, অর্থাৎ রোগ ঋণ শত্রু সম্পর্কিত ঘরে প্রবেশ করেন, তখন কিন্তু অনেক দিক থেকে শুভ ফল পাওয়ার কথা। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। মঙ্গল হচ্ছেন অগ্নিতত্ত্বের গ্রহ। যে রাশিতে তিনি প্রবেশ করলেন সেটি ছিল জল তত্ত্বের রাশি। অর্থাৎ উদ্যোগ তৈরি হলো, কিন্তু সেই উদ্যোগ শুরু হওয়ার আগেই থেমে গেল। কেউ যেন জল ঢেলে দিল। অনেক বিষয়ে ধোঁয়াশা তৈরি হলো, জীবনে সমস্যা থাকলো, কিন্তু সমাধানের উপায়গুলি অস্পষ্টই থেকে গেল। আর তাই সেগুলি সহজ সমাধান কিন্তু হলো না। তারপর কিছু সময় অতিবাহিত হলো। মঙ্গলদেব এক একটি ঘরে প্রায় 1.5 মাস করে অবস্থান করেন এবং 1.5 মাস পরেই কিন্তু আবার পরের রাশিতে গোচর করেন। কিন্তু সেটা না হয়ে মঙ্গল বক্রী অবস্থায় চলে গেলেন, অর্থাৎ এক ঘর পেছনের ফলাফল দিতে লাগলেন। এবং সেখানে প্রায় 7 মাস ধরে বক্রী মার্গী এই সমস্ত প্রসিডিওরগুলো হতে লাগলো। অবশেষে পরিবর্তনের সময় এলো 6 জুন 2025। এই দিনে মঙ্গল প্রবেশ করলেন কুম্ভ রাশির 7ম ঘরে। একটি অগ্নিতত্ত্বের রাশিতে প্রবেশ করলেন তিনি। তখনও কিন্তু ভালো ফলাফল পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও আগের থেকে বিদ্যমান ছিলেন কেতু। কিন্তু এই কেতু মঙ্গল সংযোগে তৈরি হয়ে গেল অঙ্গারক যোগ, অর্থাৎ যে সফলতার পথে আপনি এগিয়ে গেলেন সেখানে আবার অদৃশ্য বাধা এসে পৌঁছলো। সময় আরও এগিয়ে গেল, এলো 28শে জুলাই 2025। এই দিনে মঙ্গল 1.5 মাসের জন্য পৌঁছালেন আপনার 8ম ঘরে। আর এই 8ম ঘরকে যদিও রূপান্তরের ঘর বলা হয় ঠিকই, কিন্তু যেহেতু 8ম ঘরটি বুধের রাশি, মঙ্গলের শত্রু রাশি, তো সেই হিসাবে সেই ইতিবাচক পরিবর্তনগুলিও কিন্তু দেখা গেল না, যে বিষয়গুলো জীবনে আসা উচিত ছিল। কিন্তু শেষ কথার এক কথা, সময় পরিবর্তনশীল। সেই সময় পরিবর্তন হলো গত 13ই সেপ্টেম্বর 2025 সাল। মঙ্গলদেব সরাসরি প্রবেশ করলেন আপনার 9ম ঘরে। অবশেষে মঙ্গল যখনই আপনার 9ম ঘরে প্রবেশ করলেন, তখন থেকেই কিন্তু আগামী 6 মাস একটা ভালো সম্ভাবনা, একটা ভালো ইতিবাচক সময়ের শুরু হয়ে গেল। কিন্তু এই বিষয়টি আপনাকে বুঝে নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি হচ্ছে গুরুশ্রেষ্ঠ শুক্রের রাশি, তুলা রাশি। সেই গুরুশ্রেষ্ঠ শুক্র, যার কাছে কিনা আছে মৃত সঞ্জীবনী বিদ্যা, যিনি স্বয়ং অনেক তপস্যা সাধনা করে মহাদেবের কাছে এটি অর্জন করেছিলেন।
আবার একদিক থেকে মঙ্গলকে রুদ্রাংশ বলা হচ্ছে। তাই শুক্র মঙ্গলের এমন একটি সম্পর্ক, এমন একটি কম্বিনেশন তৈরি হলো যা কিন্তু আপনার জন্য অনুকূল প্রমাণিত হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, তুলা রাশিতে তিনি গিয়েছেন। কালপুরুষের 7 নম্বর ঘরটি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। আগুন জ্বালার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন আছে। তুলা রাশিতে তিনি প্রবেশ করেছেন, তাই আগুনের শিখা কিন্তু দ্বিগুণ বাড়তে চলেছে। যদি আপনি সহজ কথায় বুঝে নিতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু ইতিবাচক দিক শুরু হওয়ার পথে। ভাগ্য উন্নতির জন্য একটি সবচেয়ে ইতিবাচক পরিবেশ কিন্তু এই মঙ্গলের কাছে কিন্তু তৈরি হচ্ছে, যেটা আপনার জীবনেও কিন্তু প্রভাব পড়বে। তবে কথা এখানেই শেষ নয়, এখনো মঙ্গলের 3টি দৃষ্টি আছে, পড়ছে 3টি ঘরে। মঙ্গলের প্রথম দৃষ্টি হচ্ছে চতুর্থ দৃষ্টি, পড়ছে সরাসরি আপনার দ্বাদশ ঘরে। তার 7ম দৃষ্টি পড়ছে স্বয়ং নিজের ঘরে, অর্থাৎ পরাক্রমের ঘরে, শক্তির ঘরে। আরও একটি দৃষ্টি আছে 8ম দৃষ্টি। সেই 8ম দৃষ্টি কিন্তু অন্য কোনো গ্রহের নেই, একমাত্র মঙ্গলের কাছে আছে। আর একাধারে মঙ্গল হচ্ছেন আপনার কর্মের কারক গ্রহ। তাই কর্মের দিক থেকে কিন্তু চরম উন্নতি দেখা যায়। ভাগ্যের সমর্থন আপনি পাচ্ছেন, এবং আপনার যে কর্মক্ষেত্রে কোনো কাজ যদি আটকে আছে, কোনো কাজ যদি আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে সেই কাজকে আপনি হয়তো অর্জন করতে পারবেন। মঙ্গলের 4র্থ দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে আছে, তাই এই সময় দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণ হতে পারে, কোনো বিদেশ সম্পর্কিত কোনো কাজ সম্পূর্ণ হতে দেখা যায়। যারা ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করেন বা সেই রকম কাজের সাথে যুক্ত, তাহলে সেক্ষেত্রে ভালো ফলাফল দেখা যায়। দ্বাদশ ঘরটি হচ্ছে মূলত আপনার বিনিয়োগের ঘর। আবার মঙ্গলকে যেহেতু ভূমিপুত্র বলা হয়, তাই আপনার মনের ভাবনাতে সম্পত্তি সংক্রান্ত কোনো বিনিয়োগের পরিকল্পনা কিন্তু আপনার মধ্যে আসতেই পারে। আবার আপনার 10 নম্বর ঘরটিকে কর্মের ঘর বলা হয়। সেই হিসাব থেকে কোনো কাজ যদি আটকে ছিল, তাহলে সেই কাজে আপনি সেনাপতির মতো সেখানে নিজের যে শক্তি, নিজের যে ফোকাস, সেগুলো লাগিয়ে কিন্তু সফল হতে পারবেন। স্পষ্ট কারণ হচ্ছে মঙ্গল আপনার 10ম ঘরে উচ্চতা প্রাপ্ত হলেন। আবার মঙ্গল যখন 7ম দৃষ্টি দিয়ে নিজের ঘরকেই দেখছেন, তাই সেই সম্পর্কিত যে বিষয়, সেখানে কোনো ক্ষতি কিন্তু আসে না। তাই আপনার যে 3য় ঘর, সেটি সব থেকে শক্তিশালী হলো। এবং যেহেতু তিনি ভাগ্যের ঘর থেকে দৃষ্টি ফেলছেন, তো সেক্ষেত্রে কিছু প্রতিযোগিতা আসতে পারে ঠিকই, কিন্তু সেই প্রতিযোগিতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং একটি ইতিবাচক ফলাফল আপনি দেখতে পেতে পারেন। আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি ব্যবসা বা চাকরি নিয়ে কোনো চুক্তি করতে চলেছেন, তাহলে সেই চুক্তি বা ডিল এই সময় কিন্তু এগিয়ে যেতে পারে। এবারে মঙ্গলের যে 8ম দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টি দিয়ে কিন্তু আপনার 4র্থ ঘরকে দেখছেন। অনেকেই এই সময়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এগিয়ে যেতে পারেন, এবং আপনি যদি সম্পত্তি সংক্রান্ত কোনো ক্ষেত্রে চাকরি করছেন বা কোনো কাজ করছেন, যাকে আমরা বলে থাকি রিয়েল এস্টেট, তাহলে সেই ফিল্ডে কিন্তু একটা ইতিবাচকতা আসতে দেখা যায়। জমি জায়গার দিকটাও ভালো হচ্ছে, বা সেই সম্পর্কিত যদি কোনো সমস্যা বা ঝামেলা ছিল, তাহলে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। এগুলি কিন্তু আগামী 28শে অক্টোবর 2025 পর্যন্ত ঘটিত হতে পারে। তারপরে কি হবে? তারপরে মঙ্গল আগামী 1.5 মাসের জন্য পৌঁছে যাবেন আপনার 10ম ঘরে। বুঝুন এবার কি হয়। স্বয়ং কেরিয়ারের কারক কেরিয়ারের ঘরে উপস্থিত থাকবেন, তাই কর্মক্ষেত্রে একটা বড় সাফল্য কিন্তু এই সময় আপনি দেখতে পাবেন। তার পরবর্তী 1.5 মাস পর কিন্তু তিনি পৌঁছে যাচ্ছেন আপনার একাদশ ঘরে, অর্থাৎ নিজের পরম বন্ধু দেবগুরু বৃহস্পতির রাশিতে যাবেন, লাভের ঘরে যাবেন। 10ম ঘরের অধিপতি যখন লাভের ঘরে যান, তখন কিন্তু আপনার যে কেরিয়ার, আপনার যে কর্মজীবন, সেখানে কিন্তু একটা লাভজনক পরিবেশ তৈরি হয়, এবং বড় কোনো অর্থলাভের সুযোগও কিন্তু এই সময় মঙ্গল এনে দেন। তারপরের আগামী 1.5 মাস কি হবে না, তিনি পৌঁছে যাবেন আপনার দ্বাদশ ঘরে, এবং সেটি সেই স্থান যেখানে তিনি উচ্চ রাশি হয়ে যান। অর্থাৎ দেখা যায় আগামী 6 মাস পর্যন্ত এই মঙ্গলের কাছে সেই শক্তি, সেই বল থাকবে যে আপনাকে কিন্তু গন্তব্যে পৌঁছে দিয়ে সফলতার পথে যে বাধাগুলি আসছে, সেগুলিকে কিন্তু নির্মূল করে দেবেন। তবে অবশ্যই আপনার জন্মছকটিও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্মের সময় গ্রহের অবস্থান, দৃষ্টি, প্রেক্ষা, এই সমস্তগুলি কিন্তু আবশ্যক। তাই সমস্ত কিছু সম্ভাব্য বা ফলাফলের ক্ষেত্রে কিন্তু কিছুটা এদিক ওদিক দেখা যেতে পারে। তবে এই মঙ্গলকে যদি আপনি আপনার জন্য আরও অনুকূল অবস্থানে রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে। আর এটা তো দুর্গাপুজোর মাস, অবশ্যই দুর্গাপুজোতে মা দুর্গাকে লাল পুষ্প অর্পণ করুন, অঞ্জলি দিন এবং নিজের জন্য প্রার্থনা করুন। তবে এই সমস্ত উপায়গুলিও কিন্তু বিশ্বাসের ওপর নির্ভরশীল, খুবই শক্তিশালী উপায়, বিশ্বাসটাও কিন্তু জরুরি।
ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, পুজো ভালো কাটান, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা দুর্গা, হর হর মহাদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।